বর্তমানে বিএনপির যে আচরণ গণভোট নিয়ে, সংস্কার নিয়ে বা গণতন্ত্র শব্দটি নিয়ে, এটি বাংলাদেশে নতুন কিছু না। আমরা যদি ইতিহাসে ফিরে যাই, ইতিহাসের বিভিন্ন সময়ে আমরা এমন ঘটনা ঘটতে দেখব এবং একই ধরনের জিনিস জনগণ আত্মত্যাগ করলো, জনগণ যুদ্ধ করলো, জনগণ গণতন্ত্রের জন্য জীবন দিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দল এসে সেই সুবিধাটা তারা ভোগ করলো এবং পুরোপুরি জনগণকে উপেক্ষা করে। ইভেন যারা সক্রিয়ভাবে এই ধরনের কর্মকাণ্ডে ইতিহাসে অংশগ্রহণ করেছে তাদেরকে সমাজে তৃতীয় শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত করে এভাবে তারা চলে আসছে এবং বিএনপিও ঠিক একই কাজটি করছে এবং এত বছর পরে এসেও তারা সেই গণতন্ত্রের মানেটাকেই বদলে ফেলেছে। আমরা আজকের অংশে বিশেষ করে ফোকাস করব 71-এর সময় থেকে পরবর্তী যে আওয়ামী লীগ সরকার সেই অংশটি। ইতিহাসের প্রেক্ষাপটগুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে মিনিমাম একটা ধারণা গণতন্ত্র সম্পর্কে থাকা দরকার এবং যে ধারণাটা বারবার করে এই দেশে বিকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং মানুষও মোটামুটিভাবে গণতন্ত্র বলতে যেটুকু বোঝে বা যে তাদের যে ফ্রেমওয়ার্কটা গণতন্ত্রের সেটিকে আসলে গণতন্ত্র বলা যেতে পারে না। তাহলে হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসিটা আসলে কি? Democracy can be defined from various perspectives, but generally it is understood as a system that reflects the will of the majority. In other words, it is a system that operates on the basis of the will of the majority of the population. জনসংখ্যার অধিকাংশ মানুষের যে অভিপ্রায়, ইচ্ছা, সেটাকে বাস্তবায়ন করার জন্যই যে পদ্ধতি ফলো করা হয় বা যে পদ্ধতিতে এই অধিকাংশ মানুষের ইচ্ছা অভিপ্রায় বাস্তবে রূপদান করে, বাস্তবতা পায়, সেটাকেই গণতন্ত্র বলা হয়। এখন অধিকাংশ মানুষের অভিপ্রায় পেতে গেলে অধিকাংশ মানুষের শাসন কার্য পরিচালনা করতে হবে, যেটা বাস্তবে একটু অসম্ভব। সেইটাকেই সমাধান করার জন্য ভোট বা ইলেকশনের ব্যবস্থা করা হয়। অ্যান্ড হিয়ার কামস দ্য ওয়ান অফ দ্য মেইন প্রবলেম। এখানেই গণতন্ত্রের মূল একটি বড় সমস্যা তৈরি হয়। অ্যান্ড ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল টু রান এ কান্ট্রি ডাইরেক্টলি বাই দ্য ইন্টায়ার মেজরিটি পপুলেশনস। অ্যান্ড ফর দিস রিজনস people choose a group of individuals, what we call a political party, to act on their behalf. That is why voting become the first essential steps in running a country within a democratic system. এখানে আরেকটা জটিলতা তৈরি হয়। In countries like ours, where democracy has not yet developed fully, strong individuals' foundations has not yet been created, the concept of democracy is often reduced to just voting only, and in such context democracy is portrayed merely as a system where government once elected through votes is allowed to govern without meaningful accountability. আর এই কারণে কোনো একটা শুধু ভোটের মাধ্যমে যখন একটি সরকার ক্ষমতায় আসে তখন তারা তাদের খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করে এবং জনগণকে উপেক্ষা করার মতো সুযোগ পায়। কারণ শুধুমাত্র ভোটিং নামক পদ্ধতিটাকেই গণতন্ত্রের একমাত্র ধারক ধরে নেওয়া হয়েছে এবং মানুষ যে বারবার প্রতিরোধ করে, বিরোধিতা করে বা সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়া যায়, সেটাও মূলত এই ভোটিংকে সামনে রেখে হয়। সুতরাং কোনোভাবে একটা সরকার পড়ে গেলে আর নতুন করে আমরা নতুন সিস্টেমের মধ্যে পদার্পণ করতে পারি না। And in many cases this limited interpretations is deliberately promoted to mislead the public. এবং এটা করা হচ্ছে 1971 সালের পর থেকে, বর্তমানে করছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বর্তমানে সংসদে আমাদেরকে গণতন্ত্র শিখাচ্ছে, গণতন্ত্রের কূটতর্ক নিয়ে তিনি সামনে আসছেন এবং বিএনপির লোকজন ভাবছে বা ওনার মতো বুদ্ধিমান এবং ডেমোক্রেসি এবং পার্লামেন্টারিয়ান পদ্ধতি বোঝা একজন নেতা সারা পৃথিবীতে বিরল। তাদের হয়তো জ্ঞানের লিমিটেশন আছে, তারা বুঝতে পারছে না যে সাধারণ মানুষও সালাউদ্দিন আহমেদের এই প্রতারণার যে পদ্ধতি সেটা ধরতে পারছে। তাহলে একটা গণতান্ত্রিক সিস্টেমে একটা ইলেকশন কতটুকু ভূমিকা রাখে? হোয়াট ইজ অ্যান ইলেকশন রিয়েলি ইজ ইন এ ডেমোক্রেটিক সিস্টেমস? ইট ইজ ওনলি দ্য ফার্স্ট স্টেপস থ্রু হুইচ দ্য ডেমোক্রেটিক প্রসেস বিগিনস। যেমনটি আগে বলা হয়েছিল, যেহেতু পুরো ইন্টায়ার জনগণের পক্ষে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সম্ভব না, সেহেতু তাদেরকে তাদের পছন্দের বা মনোনীত একদল মানুষকে এই কাজটি করার জন্য তারা চুজ করে, আর সেইটা করারই পদ্ধতিটা হচ্ছে ইলেকশন। সুতরাং মূলত ইলেকশন গণতন্ত্রর
সাইনবোর্ড না, ইলেকশন গণতন্ত্র প্রতিষ্ঠা করে না, শুধু ইলেকশন গণতান্ত্রিক পদ্ধতিতে যাত্রা করার একটা প্রাথমিক অবস্থা সূচনা করে। Which is why people elect representatives to run the government on their behalf. But democracy does not end with the selections of a government. The next and the more crucial stage is ensuring public control over that government. যদি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্বাচিত সরকারের উপরে জনগণ তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে বেহেশত থেকে ফেরেশতায় এসে মন্ত্রী পরিষদ গঠন করলেও তা মধ্যে করাপশন ঢুকে যাওয়া বাস্তব একটা অবস্থা, অর্থাৎ করাপশন তার মধ্যেও ঢুকে যাবে। Democracy requires that citizens' activity monitor whether the government's actions align with the promise and agenda it was elected upon. If not, the people must have an ability and the mechanisms to hold the governments accountable, it to act accordingly. যে উদ্দেশ্যে তাদেরকে ভোট দেওয়া হয়েছে, যে এজেন্ডা নিয়ে একটা সরকার গঠিত হয়েছে, যদি সেই সরকারটি তার থেকে বিচ্যুত হয়, দূরে সরে যায় বা সেই অনুযায়ী কাজ না করে, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা অবশ্যই এক জনগণের হাতে সেই মেকানিজম বা ক্ষমতা বা পদ্ধতি থাকবে যে ওই সরকারকে ইলেকশনের পরেও তাদের এজেন্ডা অনুযায়ী কাজ না করার কারণে তাদেরকে বাধ্য করতে পারবে ওই কাজটি করার জন্য। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল সত্য। এবং সেই দিক থেকে বিবেচনা করলে গণতন্ত্র শুধুমাত্র একটি সরকার মনোনয়ন করার মধ্যেই সীমাবদ্ধ না। ইট ইজ অ্যাবাউট মেইনটেনিং continuous oversights and ensuring that power ultimately remains with the people. অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই প্রক্রিয়াটি ধীরে ধীরে এমন এক ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে গণতন্ত্রের মূল চেতনা অনেক ক্ষেত্রে বিকৃত হয়েছে। অনেক সময় এটি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে না হয়ে বরং একটি প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রত্যাশা তৈরি হয়, বাস্তবে তার প্রতিফলন দেখাই যায় না। যেমন বর্তমান বিএনপি, এটি এমন একটি চক্র তৈরি করে যেখানে বিভিন্ন রাজনৈতিক শক্তি পর্যায়ক্রমে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় সম্পদ এবং সুযোগ সুবিধা ব্যবহারের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে এবং প্রকাশ্যেই সেটি করে। এবং এতে সাধারণ জনগণ যাদের নামে এই পুরো ব্যবস্থাটির বৈধতা প্রতিষ্ঠিত হয়, তারা অনেক সময় প্রকৃত সুফল থেকে বঞ্চিত শুধু থাকে না, বরং কুফলেরও সম্মুখীন হয়। আমরা হাসিনার আমলে সেটা দেখেছি। ফলে গণতন্ত্রের বাহ্যিক কাঠামো থাকলেও এর ভিতরের প্রাণ অর্থাৎ জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন অনেক ক্ষেত্রেই দুর্বল থেকে যায়। এই অবস্থার পরিবর্তন না হলে গণতন্ত্র একটি প্রক্রিয়াগত কাঠামো হিসাবেই থেকে যাবে এবং সেই গণতন্ত্রের দ্বারা একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, ধর্মীয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অথবা অন্য যে কোনো সব উদ্ভট পদ্ধতি আছে সেগুলো এসে ভর করবে। সেটা অলরেডি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি। একটি প্রক্রিয়াগত কাঠামো হিসেবেই এটি থেকে যাবে, বাস্তবে অন্যান্য সব পদ্ধতি এটার মধ্যে ভর করবে এবং রাষ্ট্র পরিচালনার জন্য নিয়োজিত যে সকল ব্যক্তিবর্গ তারা জনগণের জন্য উপকারী না হয়ে জনগণ এবং দেশের জন্য ক্ষতিকারক হবে। একটি পক্ষ তাদের অতীতের ভুল, পাপ এবং অন্যায়গুলো ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে বারবার, আর অন্যান্য পক্ষগুলো ইতিহাসে তাদের যে সীমিত কর্মকাণ্ড ছিল বিভিন্ন পয়েন্টে, যেমন স্বাধীনতা যুদ্ধে, সেটাকে পুঁজি করে বিক্রি করে অপরপক্ষকে দমন করা এবং জনগণের সাথে প্রতারণা করার বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। আমরা যদি ৭১ সালের প্রেক্ষাপট থেকে দেখি, তাহলে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা এই সময় যে কোনো সময়ের যে কোনো দেশে যে কোনো একজন জাতীয়তাবাদী নেতার যে জনপ্রিয়তা তার থেকে কোনো অংশে কম ছিল না, বরং বেশি ছিল। এই সম্পর্কে মেজর তার একটি বইতে বলেছেন যে, মাঝির গাওয়া ভাটিয়ালিতে শুনেছি তার নাম, বস্তা টানা কুলি মজুরের কণ্ঠে শুনেছি তার নাম, কিষাণীর ভাটিয়ালিতে শুনেছি তার নাম, সারা দেশব্যাপী তিনি যেন হিন্দোল মহাসাগরের উত্থানের মতো দিকে দিকে ভরপুর এক নেতা। বঙ্গবন্ধুর স্লোগানটি তৎকালীন বাস্তবতার সঙ্গে অঙ্গীভূত হয়ে পড়ে, জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু ও একমাত্র প্রতীকে পরিণত হয়। বাঙালির সশস্ত্র গণবিস্ফোরণের প্রথম উপখ্যান হিসেবে তিনি পরিণত হয়ে যান অবিসংবাদিত একটি নেতা হিসেবে। পাকিস্তানি শাসক চক্রের যে বৈষম্যের নীতি এবং যে পদ্ধতি ফলো করে তারা ২৭ বছরে এদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে পারেনি, ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে মূলত সেই শক্তি মোকাবেলা করার মতো মানসিকতা অর্জন করে ফেলেছিল বাঙালি জাতি। এবং এটাই ছিল গণ আন্দোলনের চূড়ান্ত সার্থকতা। একটি কণ্ঠ যখন সমস্ত জাতিকে সশস্ত্র রূপে সজ্জিত হওয়ার সাহস যোগায়, যখন সেই জাতির শক্তিকে থামানোর ক্ষমতা আর কারো থাকে না, ৭ই মার্চ মুজিবের কণ্ঠে
যে ভাষণ প্রচারিত হলো তার মধ্য দিয়ে মূলত পূর্ব পাকিস্তানের সমাধি রচনা এবং আজকের স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্ন ঘোষিত হয়ে যায়, কোনো সন্দেহ তাতে নাই। স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এই সকল স্লোগানগুলোর মধ্য দিয়ে মূলত, অথবা প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই সকল স্লোগানগুলোর মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান একজন জাতীয়তাবাদী গণ আন্দোলনের এবং গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং সেখান থেকে একটি মুক্তি সংগ্রামের দিকে জাতিকে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব তিনি অর্জন করে ফেলেছিলেন এবং জাতি সেই আহ্বানে একটা নতুন চেতনা ধারণ করতে সক্ষম হয়েছিল। কিন্তু এখানেই একটা সমস্যা দেখা যায়, যদিও এখানে বলা যেতে পারে যে উপরোক্ত বক্তব্যগুলির মাধ্যমে এবং উপরোক্ত বক্তব্যগুলো প্রদানের মধ্য দিয়ে শেখ মুজিব একজন জাতীয়তাবাদী নেতার আশা এবং স্বপ্নের চূড়ান্ত রূপ ঘোষণা করে দিয়ে তার শেষ দায়িত্ব সার্থকভাবে সমাপ্ত করেছেন, তাহলে খুব একটা ভুল বলা হবে না। একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতার কাজ এটাই, এবং তার চূড়ান্ত প্রাপ্তি হচ্ছে জাতিকে স্বাধীনতা অর্জনের মানসিকতায় দীক্ষিত করা। সেদিক দিয়ে মুজিবের সেদিক থেকে শেখ মুজিব ওই সময়ের জন্য অনেকটাই সফল বলা যেতে পারে। কিন্তু এখানে একটি প্রশ্ন চলে আসে, স্বাধীনতা অর্জন যদি শেখ মুজিবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে 7ই মার্চের মতো এরকম জজ্জল্যমান বক্তব্য প্রদানের পর তিনি কিভাবে শত্রুর পক্ষের সঙ্গে বৈঠক করার জন্য আশা পোষণ করেছিলেন? এমন ঘোষণার পরেও কেন তিনি আরো 2বার ইয়াহিয়া খানের সঙ্গে মিলিত হয়েছিল একান্ত সাক্ষাৎকারের জন্য? জেনারেল ইয়াহিয়া খানের কাছে শেখ মুজিবের কি ধরনের প্রত্যাশা ছিল? যার যা কিছু আছে তাই নিয়ে জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাবার পর শেখ মুজিবুর রহমান কোন ভরসায় আবার পাকিস্তানি সরকারের সাথে একটি সমঝোতা করতে চেয়েছিলেন, জেনারেল ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? তাহলে কি শেখ মুজিবুর রহমান তখন স্বাধীনতা চান নাই, নাকি তিনি পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্ষমতার মসনদে পৌঁছাতে চেয়েছিলেন? জাতিকে চূড়ান্ত ত্যাগের জন্য নির্দেশ দিয়ে তিনি ব্যক্তিগতভাবে কোন ত্যাগের প্রস্তুতি না নিয়ে 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত শত্রুপক্ষের সঙ্গে বৈঠকের চিন্তায় মগ্ন ছিলেন? এই প্রশ্নের উত্তর এখানেই খুঁজতে হবে। নেতৃত্বের ব্যর্থতার কারণও এর মধ্যেই নিহিত আছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যা ছিল স্বাধীনতা যুদ্ধ, সেই ঐতিহাসিক মুহূর্তে নেতৃত্ব দেওয়ার লোভ আর জনপ্রিয়তা থাকলেই নেতা হওয়া যায় না। শ্রেণীগত দুর্বল চরিত্রের কারণে শেখ মুজিবুর রহমানের মধ্যে দোদুল্যমানতা স্পষ্ট হয়ে ওঠে। শুধুমাত্র এরকম একটি পরিস্থিতিতে জাতিকে নেতৃত্ব দেওয়ার লোভ এবং আকাঙ্ক্ষা থাকলেই এই নেতৃত্ব পুরোপুরি সফল হতে পারে না। সেই ঐতিহাসিক মুহূর্তে নেতৃত্ব দেওয়ার লোভ আর জনপ্রিয়তা থাকলেই নেতা হওয়া যায় না। শ্রেণীগত দুর্বল চরিত্র এবং রাজনৈতিক কোনো গোল না থাকার কারণে শেখ মুজিবুর রহমানের মধ্যে দোদুল্যমানতা স্পষ্টভাবে দেখা গিয়েছিল। আর ঠিক এই কারণে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম মন্তব্য করতে যেমন তার বাধেনি, তেমনি সেই ঘোষণা দেওয়ার পরও শত্রু পক্ষের সঙ্গে আলোচনা টেবিলে বসার জন্য অপেক্ষা করতেও তার বাধেনি। তাই তখনকার ছাত্র নেতৃত্বের চাপেই শেখ মুজিব 7ই মার্চে এই ঘোষণা দিতে আসলে তিনি বাধ্য হয়েছিলেন। এবং ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করতে চায়, আর ছাত্র নেতাদের কথা মতো চললে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো আমি এখন কি করি? এই বক্তব্যের মধ্য দিয়েই তার নেতৃত্বের অসহায়ত্ব ও করুণ অবস্থাটি ফুটে ওঠে। সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং জেনারেল ইয়াহিয়া খান, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি একদিকে ছাত্র নেতৃত্বের চাপে বাঙালির জনগণের স্বাধীনতার পক্ষে কাজ করেছেন, আবার অন্যদিকে আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানের যে শাসন ব্যবস্থা অথবা পাকিস্তানের যে অখণ্ডতা সেটি রক্ষা করার চেষ্টাও করেছেন। এই দ্বিচারী ও পরস্পর বিরোধী ভূমিকার জন্য ইতিহাসে একদিন যদি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় তাতে বিস্ময়ের কিছু থাকবে না। তবে শেখ মুজিবের এই স্ববিরোধী ভূমিকার পরেও জনগণের যুদ্ধ থেমে থাকেনি, কিন্তু তার এই দ্বৈত ভূমিকা বাঙালির জন্য ছিল দুর্ভাগ্য এবং ব্যক্তি মুজিবের জন্য ছিল এক গভীর রাজনৈতিক বিপর্যয়। এরপরই 25শে মার্চ আসে, and although the beginning of the war was on 25th March, Army League did not have any agenda for the revolutionary movement. Army League's main leader Mujib was arrested on the midnight of 25th March. Most of the executive committee members of Army League literally hid out for the
সেলফ ডিফেন্স ফ্রম দ্য পাকিস্তানি মিলিটারি। এবং এই কাজটি করার জন্য তারা বর্ডার পার হয়ে ভারতের দিকে রওনা হন। কিন্তু ভারত তখন বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো 65 সালের যুদ্ধের পর। কিভাবে তারা বর্ডার পার হলেন, কাদের সাথে তাদের সংযোগ হয়েছিল এবং এই বর্ডার তারা খোলা পেলেন কি করে, এই প্রশ্নগুলোরও কিন্তু সঠিক কোনো উত্তর আমাদের ইতিহাসে জানা নাই। দে মুভড আইদার টু দ্য রিমোট রুরাল এরিয়াস অফ দ্য কান্ট্রি অর টু দ্য neighboring state India. In that positions, the East Bengal peoples partly Army League was scattered and leaderless. But the Bengali society determined to fight back for their independence as their only defense against the brutal attack of the Pakistani military. And thus they promptly got involved in the armed resistance. Within 10 days of the 26th March attack, 3 different independent organizations initiatives were perceptible. প্রথম দীক্ষার পদক্ষেপ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী সরাসরি আক্রমণ চালায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআরএ এবং পূর্ব পাকিস্তান পুলিশের উপর। সেখানে সৈনিকদের পাশাপাশি অফিসাররা টার্গেট হয়। এই আক্রমণের ফলে তারা হঠাৎ করেই যুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের অংশগ্রহণ ছিল পূর্ব পরিকল্পিত নয়, বরং সম্পূর্ণ তাৎক্ষণিক এবং পরিস্থিতি চাপে নেওয়ার সিদ্ধান্ত। এই বাহিনীগুলোর উপর প্রথমে আঘাত হানার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যারা এই ভয়াবহ আক্রমণ থেকে বেঁচে যান তারা দ্রুত সশস্ত্র প্রতিরোধে যোগ দেন। তাদের সামনে তখন কার্যত দুটি পথ খোলা ছিল, একদিকে পাকিস্তানি সামরিক আইনের অধীনে আত্মসমর্পণ করে কোর্ট মার্শালের মুখোমুখি হওয়া, অন্যদিকে দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া। অধিকাংশ মানুষই এই সময় দ্বিতীয় পথটি বেছে নেয়। এটাই ছিল প্রাথমিক প্রতিরোধ, যেটার মাধ্যমে পরবর্তীতে সংগঠিত প্রতিরোধ আন্দোলন ধীরে ধীরে মুক্তিযুদ্ধের রূপ নেয়। তাই although the beginning of the war was on 25th March, Army League did not have any agenda for this revolutionary movement. Army League main leader Mujib was arrested. এখানে বলা হয় যে সে নিজেই আত্মসমর্পণ করেছিলেন, যাতে পরবর্তীতে যদি এই আন্দোলন এবং যে সংঘর্ষ শুরু হয়েছে সেটিতে বাঙালিরা হেরে যায়, তাহলে তিনি যাতে নিজের অবস্থান ঠিক রাখতে পারেন। And এই কারণে Army League main leader Mujib was arrested on the midnight of 25th March, and most of the executive committee members of Army League literary hideout for the self-defense. After the attack of the Pakistani military, the Army League leaders were busy with their own safety. Therefore, Tajuddin had no way to communicate with them, but he came up with the major goals and methods without any delay. Number 1 যেটি ছিল সেটি হচ্ছে the only way to save Bengali nations from the inhuman attacks of Pakistani government is armed resistance. এই প্রথমবারের মতোই তারা অস্ত্রের ব্যবহারের মাধ্যমে প্রতিরোধ করার কথা ভাবলো, কিন্তু এই দীর্ঘ যাত্রায় আওয়ামী লীগ কিন্তু কখনোই এই চিন্তা করেনি যে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা, বরং তারা পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছিলেন এবং এই কারণেই 70 ইলেকশন হয়েছিল। The freedom and essential steps is to attain support from India and other sympathetic lobbies to establish an organized armed resistance without any further delay. To realize his plan on April 1st, Tajuddin with his trusted lieutenant Amirul Islam crossed the Indo-Bangla border and arrived at Delhi to convince the Indian government to support and assist the independence war of Bangladesh, and by that time the other leader of Army Leagues were not able to cross the border. And in Delhi, after meeting with different forums thereof, an interim Bangladesh government was obvious to him, because without that establishment it was impossible to obtain any support or aid from India or any other sympathetic lobby. Consequently, he consulted with the member of the parliament and the whip of the party, Amirul Islam, and together they decided to form a 5-member presidential government with Sheikh Mujib as its president. On 4th April, meeting with the Indian Prime Minister Indira Gandhi, he presented himself as the Prime Minister of the government of Bangladesh. তাজউদ্দিন আহমেদের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আরো শক্তিশালী এবং ত্বরান্বিত করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী স্বাধীনতা যুদ্ধের সকল প্রকার সমর্থন এবং সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন। ফলস্বরূপ স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা এক প্রকার সুনিশ্চিত হয়ে ওঠে। তবে তাজউদ্দিন আহমেদের এই সাফল্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি অনাকাঙ্ক্ষিত নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি করেছিল। নেতৃত্বের এই অন্তঃকোন্দল যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময় দেশের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলেছে এবং বুর্জোয়া ক্ষমতা কেন্দ্রিক ও আমলা নির্ভর দল হয়ে উঠেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়েছে। ভারতের ভূমিকা ছিল এখানে
দ্বিমুখী ও কৌশলগত। একদিকে ভারত আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় স্থিতিশীল রাখতে চেয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের ভিতরে ও বাইরে বিকল্প শক্তিকে বাঁচিয়ে রেখে একটি প্রেসার মেকানিজম সে তৈরি করেছে। বহু বিশ্লেষকের মতে জাসদের যে বিকাশ পরবর্তীকালে ভারতীয় কৌশলগত স্বার্থের জন্যই, এবং ভারতের কৌশলগত স্বাস্থ্য রক্ষা করাটাই ছিল পরবর্তীতে এই জাসদের বিকাশের মূল কারণ। এটি আওয়ামী লীগের উপর নিয়ন্ত্রণ এবং ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল, এবং যেটির পিছনে ইন্ডিয়ার বড় ভূমিকা আছে বলে অনেকেই মনে করেন। তবে এটাও সত্য যে জাসদ কখনোই সরাসরি ভারতের নিয়ন্ত্রিত দল ছিল না, বরং তারা একটি স্বাধীন বামপন্থী বিপ্লবী রাজনীতির স্বপ্ন দেখত। যদিও তাদের উৎপত্তি, তাদের বাংলাদেশের স্বাধীনতায় অংশগ্রহণ করা সবকিছুতে ভারতের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু রাষ্ট্রীয় শক্তি, সামরিক দমননীতি এবং আন্তর্জাতিক বাস্তবতার চাপে জাসদের সেই বিপ্লব রাজনীতিতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তারা মূল ধারার রাজনীতির সাথে কখনো নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি, যদিও যাদের প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা ছিল। স্বাধীনতার পরপরই জাসদ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, বিশেষ করে ছাত্র সমাজ, শ্রমিক এবং শহরের তরুণদের মধ্যে। তবু তারা দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতিতে কার্যকর বিকল্প ধারা হিসেবে টিকে থাকতে পারেনি, এবং একসময় তারা প্রকাশ্যে অস্ত্রের মাধ্যমে প্রতিরোধ করতে যে আরো দুর্বল হয়ে পড়ে, কারণ তখনকার আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্ন বাহিনী দিয়ে জাসদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে। জাসদের ভুলগুলোর মধ্যে ছিল প্রথমত অতিরিক্ত র্যাডিক্যাল কৌশল। গণভীতি থাকলেও জাসদ দ্রুত সশস্ত্র এবং সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকে পড়ে, যা রাষ্ট্রের কঠোর দমন নীতির সুযোগ তৈরি করে দেয়। প্রাতিষ্ঠানিক রাজনীতিতে অনীহা, নির্বাচন এবং সংসদীয় রাজনীতিতে তারা গুরুত্ব দেয়নি। রাষ্ট্রীয় দমন এবং আন্তর্জাতিক বাস্তবতা, ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো স্থিতিশীল রাষ্ট্র কাঠামোকে অগ্রাধিকার দিয়েছিল, কিন্তু বিপ্লবী অনিশ্চয়তাকে নয়। ভিতরের বিভক্তি এবং নেতৃত্বের সংকট, আদর্শিক ঐক্যের অভাব জাসদকে দুর্বল করে ফেলে। অনেক গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকের মতে জাসদ কেবল একটি স্বতঃস্ফূর্ত বামপন্থী গণ আন্দোলনের ফল ছিল না, বরং এটি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তথাকথিত প্ল্যান বি এর একটি অংশ হিসেবে বিকশিত হয়েছিল। এমন অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত। এই ব্যাখ্যা অনুযায়ী বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্সের প্রশিক্ষণ এবং আদর্শিক প্রস্তুতি শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের আগে থেকে, বিশেষ করে ছাত্র ইউনিয়নের ভিতরে কিছু নির্বাচিত নেতাদের মাধ্যমে, যাদের মধ্য দিয়ে ভবিষ্যৎ বিকল্প রাজনৈতিক শক্তির বীজ বপন করা হয়। এবং স্বাধীনতার পর সেই নেটওয়ার্কই জাসদের নেতৃত্ব কাঠামোর মাধ্যমে প্রতিফলিত হয়। একই ধারাবাহিকতায় ঢাকার ভারতীয় দূতাবাসে হামলার ঘটনাকেও কেউ কেউ রয়ের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার একটি অংশ হিসেবে ব্যাখ্যা করেন, যার উদ্দেশ্য ছিল জাসদ এবং সংশ্লিষ্ট বিপ্লবী গোষ্ঠীগুলোকে চরমপন্থী ও সহিংস হিসাবে চিহ্নিত করে তাদের রাজনৈতিকভাবে একঘরে করা, এবং একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রকে আরো কঠোর এবং নিয়ন্ত্রণমূলক পথে ঠেলে দেওয়া। জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয় 1972-73 সালে। এর প্রতিষ্ঠাতা এবং প্রথম সারির নেতৃত্বের মধ্যে যারা বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্সের সাথে ছিল বা বিএলএফ এর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তাদেরই একটা অংশ। এখানে একটি অংশ যায় জাসদে, আরেকটি অংশ যায় রক্ষী বাহিনীতে। রক্ষী বাহিনী তৈরি হয়েছিল মূলত স্বাধীনতা যুদ্ধের পরপরই 1972 সালের ফেব্রুয়ারিতে। সিরাজুল আলম খান বিএলএফ এর প্রধান সংগঠক এবং তাত্ত্বিক হিসেবে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত একটি নাম। পরবর্তীতে জাসদের আদর্শিক ও কৌশলগত মস্তিষ্ক হিসাবেও তিনি পরিচিত। তার সাথে ভারতের সম্পর্ক মূলত 65 যুদ্ধের পরে, হয়তো 67-68 দিকে প্রতিষ্ঠিত হয়। তিনি একবার দিল্লিতে গিয়েছিলেন তার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে। সেই সময় অনেকে মনে করেন যে ভারতীয় ইন্টেলিজেন্সের সাথে তার সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে তার জনপ্রিয়তা থাকলেও সে মূলধারার রাজনীতিতে সক্রিয় থাকার পরেও কখনোই তিনি মূলধারায় গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সঠিক পদক্ষেপ নিয়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে পারেননি। এর পিছনে বলা হয় যে শুরু থেকেই সে দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিলেন। এই জন্যে তার বুদ্ধি, প্রজ্ঞা এবং দক্ষতা থাকার পরেও তিনি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হয়ে কিংবা অ্যান্টি আওয়ামী লীগ হয়ে সেই ভূমিকাটা পালন করতে পারেননি। From the very beginning, the student and youth leaders were reluctant to acknowledge the cabinet of exiled Bangladesh government. This youth group was continuously acting to harass and embarrass the exiled government by all means.
They made it their business to inspire the Army League leaders to oppose the cabinet of the exiled Bangladesh government. এটা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে ভারতে বসে যে অস্থায়ী সরকারটি তৈরি হলো সেই সরকারের বিরুদ্ধে এই ইয়ত গ্রুপগুলো নেগেটিভ একটি ভূমিকা গ্রহণ করেছিল। They criticized the government and made it even known to Indira Gandhi, the Prime Minister of India. As the part of the propaganda, they mentioned that Tajuddin did not have the support of the most of the Army League leaders. তারা সিরাজুল আলম খান শেখ মনি সেনিয়াবাদের একটি চিঠি নিয়ে শেখ কামালকে সাথে নিয়ে তাজউদ্দিন আহমেদ ফিরে আসার পরে অর্থাৎ পরের মাসে মে মাসে তারা ইন্দিরা গান্ধীর সাথে দিল্লিতে যে দেখা করেন। And in these situations on 5th and 6th July, Army League Executive Committee and the Parliamentary Party member hold a conference in Siliguri to prove the unity of the party and the party's absolute support for the Tajuddin. দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে যুদ্ধকালীন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও সামরিক নেতৃত্বের দ্বন্দ্ব। যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীর ভূমিকা অনস্বীকার্য, তারা সবথেকে ভালো ভূমিকা পালন করেছিল, তারাই মূলত মুক্তিযুদ্ধটাকে ভারতের থেকে বের করে এনে একটা নিজেদের যুদ্ধ হিসেবে নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছিল। কিন্তু তারপরেও তাদের নেতৃত্বের মধ্যে কিছু এমন ঘটনা দেখা গিয়েছে, এমন ইনসিডেন্টস হয়েছে যেটা সার্বিকভাবে বাংলাদেশের পরবর্তী গণতন্ত্রের জন্য একটি প্রতিকূল অবস্থা হিসেবে গণ্য হয়েছে। 1971 সালের শুরুতেই বাংলাদেশের সামরিক বাহিনীতে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সূচনা ঘটে। তিন প্রধান প্রতিযোগী ছিলেন শফিউল্লাহ খালেদ, মুশারফ ও জিয়াউর রহমান। যুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কিন্তু একই সঙ্গে তিনি আওয়ামী লীগের মনোনীত জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। তাই তার কার্যক্রম ও নেতৃত্বকে রাজনীতি এবং সামরিক বাহিনীতে ভারসাম্যপূর্ণ বলে মনে করা হতো। তিনি আসলে সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে পেরেছিলেন বলে ধরা হয়, অর্থাৎ তিনি সবার পছন্দের একজন নেতা হিসাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের ভূমিকা পালন করেছিলেন। যদিও পরবর্তীতে তাকে নিয়েও নানা ষড়যন্ত্রের ঘটনা ঘটে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা ও শৃঙ্খলাহীন সামরিক বাহিনীকে দ্রুত সংগঠিত এবং সুশৃঙ্খলাবদ্ধ করা তার জন্য কঠিন কাজ ছিল। যুব সামরিক কমান্ডারদের বিদ্রোহ ও তাজউদ্দিনের অবস্থান, বিশেষ করে নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করা অনেক সামরিক কর্মকর্তা যারা নিজেদেরকে যুদ্ধ নেতা, ওয়ার লর্ড ভাবতেন, তারা ওসমানীকে এড়িয়ে চলার প্রবণতা দেখাতেন। জিয়াউর রহমান এবং খালেদ মোশাররফের মতে প্রধান সেনাপতি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হওয়া উচিত ছিল না। যুদ্ধের শুরুতে নির্বাচিত সরকারের নেতৃত্ব সম্পর্কে সামরিক নেতাদের একটি বড় অংশ অত্যন্ত সতর্ক এবং সচেতনভাবে পর্যবেক্ষণ করছিলেন। জিয়াউর রহমান ও কিছু উচ্চাকাঙ্ক্ষী যুব সামরিক কমান্ডার 11 থেকে 15 জুলাই কলকাতায় বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয়ে সরকারের সঙ্গে একাধিক বৈঠকে বসে এবং 7 সদস্যের একটি যুদ্ধ পরিষদ গঠনের প্রস্তাব দেন। এই অল্প বয়সী এবং অদম্য কমান্ডাররা প্রস্তাব করেন যে যুদ্ধ পরিচালনার দায়িত্ব এই যুদ্ধ পরিষদের উপর ন্যস্ত থাকুক। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের বিরোধিতা এবং সামরিক নেতাদের মধ্যে মতবিরোধের কারণে যুদ্ধ পরিষদ প্রস্তাব খুব একটা গুরুত্ব পায়নি। ভারতীয় প্রশাসনের নির্বাসিত বাংলাদেশ সরকারের শক্তিশালী সমর্থনের কারণে রাজনৈতিক নেতাদের বাইপাস করে ওই তরুণ কমান্ডারদের বিরোধী মনোভাব প্রশমিত হয়। তাজউদ্দিন এ প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করে বলেন, তাদের সামরিক কর্মকর্তাদের উপলব্ধি করা উচিত যে রাজনৈতিক নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ অচল এবং নতুন দেশ গঠন অসম্ভব। তাই যারা অস্ত্র হাতে নিয়েছে তাদেরকেও এটা বুঝতে হবে। একইভাবে 1971 সালের 9 মাসে ভারতীয় ভূখণ্ডে বসে পরিচালিত রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি মৌলিক কাঠামো তৈরি করে দেয়, যেখানে ক্ষমতা, আমলাতন্ত্র, বিদেশি স্বার্থ ও রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে জড়িয়ে পড়ে। জাসদের উত্থান ছিল সেই কাঠামোর বিরুদ্ধে একটি প্রতিবাদী ধারা, কিন্তু শেষ পর্যন্ত তারাও সেই বৃহত্তর শক্তির কাঠামোর বাইরে টিকে থাকতে পারেনি। বাংলাদেশের রাজনীতির এই ইতিহাস বোঝা ছাড়া আজকের রাজনৈতিক সংকট, বহুমুখী নিয়ন্ত্রণ এবং জনবিচ্ছিন্নতা এবং প্রতারণামূলক যে রাজনীতি এখন চলছে সেটি অনুধাবন করা সম্ভব না। তেলিয়াপাড়া সম্মেলন 4 এপ্রিল। তাজউদ্দিন আহমেদ যখন দিল্লিতে যুদ্ধের কাঠামোগত পরিকল্পনা করছিলেন, তখন পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহী ইউনিটগুলোর কমান্ডাররা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে একত্রিত হন। সেখানে তারা যুদ্ধের সম্মিলিত কৌশল এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের এমপি অবসরপ্রাপ্ত কর্নেল
এমএজি ওসমানী মুক্তি বাহিনীর গঠন একটি সুসংগঠিত সরকারের জন্য অপেক্ষা না করে তৎকালীন পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তারা সকল বিরোধী ইউনিটকে একত্রিত করে সম্মিলিত মুক্তি বাহিনী গঠন করেন এবং এর নেতৃত্ব তুলে দেওয়া হয় কর্নেল ওসমানীর হাতে। এই সম্মেলনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই মূলত সামরিক বাহিনীর বিদ্রোহী সদস্যরা একটি সুসংগঠিত কমান্ডের আওতায় আসার প্রক্রিয়া শুরু করেন, যা পরবর্তীতে সেক্টর ভিত্তিক যুদ্ধের রূপরেখা তৈরি করতে সাহায্য করেছিল। তবে এখানে এই প্রক্রিয়াটি সমান্তরালভাবে চললেও রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব এরপর থেকেই দেখা যায়, যা রেষারেষির কারণ হয়ে দাঁড়ায় এবং একটি বৈষম্য বা বিরোধী অবস্থানে নিয়ে যায় পরস্পর। আব্দুল গনি ওসমানী তাজউদ্দিন আহমেদের স্বাধীন বাংলাদেশের প্রতিশ্রুতি আদায় করার সাফল্য আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্বের একটি অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব তৈরি করেছিল। নেতৃত্বের এই অভ্যন্তরীণ কোন্দল যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছিল। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের মূল বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে তেলিয়াপাড়া সম্মেলন 4 এপ্রিল, যখন তাজউদ্দিন আহমেদ দিল্লিতে মুক্তিযুদ্ধের কাঠামোগত পরিকল্পনা করছিলেন, তখনই একটি অনুষ্ঠিত হয় এবং 3টি ব্রিগেড গঠন করা হয়। যুদ্ধের শুরুতে 3টি প্রধান ইউনিটের সমন্বয়ে 3টি ব্রিগেড গঠন করা হয়। রাজনৈতিক এবং ব্যবহারিক কারণেই ব্রিগেডগুলোর নামকরণ করা হয়েছিল কমান্ডারদের নামের আদ্যাক্ষর দিয়ে। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স এবং মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। এই নামকরণের প্রভাব এবং বিতর্ক এই নামকরণের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করেছিল। বলা হয়ে থাকে যে কমান্ডারদের আদ্যাক্ষর দিয়ে ব্রিগেডের নামকরণ করা ছিল একটি মারাত্মক ভুল। এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে এই নামকরণ সামরিক বাহিনীর ভিতরে এক ধরনের ব্যক্তি পূজা এবং দলাদলির জন্ম দিয়েছিল। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে যে বারবার অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলাহীনতা দেখা দিয়েছিল, তার পিছনে এই নামকরণের ফলে তৈরি হওয়া পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতির একটি বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। অর্থাৎ সামরিক বাহিনী একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর চেয়ে ব্যক্তি কেন্দ্রিক আনুগত্যের দিকে বেশি ঝুঁকে পড়েছিল, যার খেসারত দেশকে দীর্ঘকাল দিতে হয়েছে এবং নেতৃত্বের দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই। তাজউদ্দিন আহমেদ যখন দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন, তখন তিনি লক্ষ্য করেন যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে দলে অলরেডি একটি পরস্পর বিরোধী অবস্থান তৈরি হয়ে গিয়েছে। কামরুজ্জামান মনসুর আলী, মিজানুর রহমান চৌধুরী এবং শেখ মনির অনেক সিনিয়র নেতা কলকাতায় জড়ো হয়েছিলেন। অনেকেরই অভিযোগ ছিল যে তাজউদ্দিন বাকিদের জন্য অপেক্ষা না করে নিজেকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার বিষয়টি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত লোভ এবং ক্ষমতার লোভের একটি বহিঃপ্রকাশ। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিতর্কের প্রধান কারণ ছিল দলীয় পদমর্যাদা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে দ্বিতীয় অবস্থানে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তৃতীয় অবস্থানে ছিলেন তাজউদ্দিন আহমেদ। সিনিয়র হিসেবে খন্দকার মুস্তাক আহমেদও ছিলেন বেশ প্রভাবশালী। 1970 সালের নির্বাচনের পর সংসদীয় দলে তাজউদ্দিন ছিলেন ডেপুটি লিডার। Despite the Liberation War being fought against inequality and exploitation, the newly formed government introduced new political, social, and economic systems that often reproduced inequality in different forms. These systems frequently contradicted one another, revealing a continuity of power structures rather than a true transformation of society. Sheikh Mujibur Rahman gradually emerged as the supreme leader of both the party and the state, examine whether a genuine democratic mentality truly existed in a post-liberation political culture. In many cases, the activities of political leaders and their families appear deeply self-centered, as if the citizens and democratic aspirations of the country had become secondary concerns. Instead of strengthening democratic institutions, much of the political leadership seemed preoccupied with consolidating personal authority through political strategies, ideological shifts, and organizational control inside and outside the party. মুক্তিযুদ্ধ যা অসমতা ও শোষণের বিরুদ্ধে লড়াই ছিল, নতুন গঠিত সরকার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল যা প্রায়ই ভিন্ন রূপে অসমতা পুনরুৎপাদন করেছিল। এই ব্যবস্থাগুলো প্রায়ই একে অপরের সাথে সংঘাত করেছিল, ক্ষমতার কাঠামোর একটি ধারাবাহিকতা প্রকাশ করেছিল, সমাজের সত্যিকারের রূপান্তরের পরিবর্তে। শেখ মুজিবুর রহমান ধীরে ধীরে দলের এবং রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে উঠে আসেন। পরে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক সংস্কৃতিতে একটি বাস্তব গণতান্ত্রিক মানসিকতা আসলে ছিল কিনা তা পরীক্ষা করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের এবং তাদের পরিবারগুলোর কার্যকলাপ খুবই স্বার্থপর দেখাতো, যেন নাগরিক ও দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাগুলো দ্বিতীয় পর্যায়ে চলে গিয়েছিল।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরিবর্তে রাজনৈতিক নেতৃত্বের অনেকটাই ব্যক্তিগত কর্তৃত্ব সংহত করার দিকে মনোনিবেশ করেছিল। রাজনৈতিক কৌশল, আইডিওলজিক্যাল পরিবর্তন এবং দলটির ভেতর ও বাইরে সংগঠনগত নিয়ন্ত্রণের মাধ্যমে। As is well known, the Liberation War was fought in the name of democracy, people's right, and freedom from oppressions. However, in the post-liberation era, the main political force that led the war appeared to move in a different direction. Internal faction among party leaders gradually turned politics into a struggle for power and influence. Many leaders used the opportunities created after independence to pursue personal ambitions, while political ideology shifted repeatedly according to the circumstances and the interest. In many instances, party and individual interests became more important than the broader national interest of the country. During the Pakistan period, the political movement against Pakistani rule was largely based on demands for democracy, representations, and the rights of the people of East Pakistan. Yet, after independence, these same leaderships often failed to establish a truly democratic political cultures grounded in clear moral principles and institutional accountability. And these contradictions became increasingly visible through authoritarian tendencies, opportunistic political decisions, and ideological inconsistency in this post-liberation period. রাজনীতিবিদদের যে শিফট হয়ে যাওয়া, যারা পাকিস্তানের মানুষের গণতন্ত্রের জন্য কথা বলতো, তারা পরবর্তীতে শিফট হয়ে যায়, কখনো তারা ফ্যাসিজমের হাত ধরেছে, কখনো কমিউনিজমের হাত ধরেছে, কখনো এক না একতান্ত্রিক মনোভাবকে পুঁজি করে সেই দিকে এগিয়ে গিয়েছে। কিন্তু কেউই গণতন্ত্রের ঝঞ্ঝা হাতে নিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে পরিচালনা করার কথা চিন্তা করেন। Although Sheikh Mujibur Rahman had spent a considerable amount of time in prison since 1949 while struggling for democratic rights, after independence he quickly adapted to the ideas of one-party rules. Tajuddin Ahmed's proposal for an all-party national government based on consensus and collective leaderships to build socialisms was not ultimately accepted. Instead, Sheikh Mujibur Rahman moved towards establishing a centralized one-party system under Bakshal, which fundamentally changed the democratic expectations that had inspired the Liberation War. এবার আসা যাক মুক্তিযুদ্ধের চেতনা বিষয়। আওয়ামী লীগের মধ্যে কোনো যুদ্ধে অংশগ্রহণ বা নেতৃত্ব দেওয়ার চেতনা যেমন ছিল না, তেমনি পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা পরিলক্ষিত হয়নি। 25শে মার্চ রাতে পাক সেনাবাহিনী এরকম বর্বর হামলা না পরিচালনা করলে যে এটা একটা যুদ্ধে মোড় নিতে পারে, এই ধারণাটাই আওয়ামী লীগের মাঝে ছিল না। তারা যখন নির্দ্বিধায় মন্তব্য করেন যে পাক বাহিনীর আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত, এই ধরনের মন্তব্যই কি প্রমাণ করে না যে তাদের মধ্যে যুদ্ধ চেতনা ছিল অনুপস্থিত? ঘটনার সত্যতা আরও স্পষ্ট হয়ে যায় যখন অধিকাংশ নেতৃবৃন্দ বলেন যে তাদের কল্পনাতেও ছিল না যে পাকিস্তান আলোচনার পথ ত্যাগ করে আক্রমণ করবে। আর এ থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই থেকে আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা চলে আসে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে যুদ্ধের কোনো চেতনা বোধ ছিল না এবং একই সাথে ছিল না কোনো আগাম প্রস্তুতি। যদি না জাতির জীবনে এরকম একটি রক্তক্ষরণ না ঘটে যেত, তাহলে তাদের এই চেতনাহীনতা হাস্যকর বিষয় হিসেবেই পরিগণিত হতো। তবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দেশ্য এবং প্রেরণার বড় বৈচিত্র্য ছিল, এটিও সঠিক। কেউ দেশপ্রেমের তাগিদে, কেউ সুবিধা বা পদ অর্জনের জন্য, কেউ আবার স্রেফ উত্তেজনা বা অ্যাডভেঞ্চারের জন্য অংশগ্রহণ করেছিল। যুদ্ধোত্তরকালে কিছু অংশ ঝুঁকিপূর্ণভাবে চুরি, ডাকাতি, নারী ধর্ষণ এবং অন্যান্য অপরাধে লিপ্ত হয়। এই কারণে মুক্তিযুদ্ধের চেতনার নির্দিষ্ট রূপ এবং ধারাবাহিক বিকাশ সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার নির্দিষ্ট রূপ যে সবার কাছে সুস্পষ্ট ছিল না তা নয়, এই চেতনা সীমিত ছিল এক বিশেষ মহলের মধ্যে এবং তারা ছিলেন তৎকালীন ছাত্র সমাজের সর্বাধিক সচেতন অংশের একটি ক্ষুদ্র অংশ, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সেই অংশ যারা নেতৃত্বে ছিলেন এবং ছাত্র নেতাদের একটি অংশ যেমন সিরাজুল আলম খান।
এই অংশের চিন্তাভাবনা এবং সশস্ত্র সংগ্রাম পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে বাঙালিদের জন্য একটি স্বাধীন সামাজিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন তারা দেখেছিলেন। এক্ষেত্রে মরহুম সিরাজ শিকদারের সরবরাহ পার্টি, আগরতলা ষড়যন্ত্র মামলা অভিযুক্ত কমান্ডার মোয়াজ্জেম এবং অন্যান্য সক্রিয় সংগঠনেরও অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধের আগে। তবে তাদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ছিল কেবল দেশপ্রেমিক দায়িত্ব নয়, বরং তারা স্বতঃস্ফূর্তভাবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সমাজতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। কিন্তু এই অংশটা খুবই সংখ্যায় নগণ্য ছিল এবং মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা এবং সততার স্তর ভিন্ন ছিল। কিছু লোক যুদ্ধোত্তর কালে চুরি, ডাকাতি, সম্পদ লোপাট, প্রতারণা এবং ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধে লিপ্ত হয় এবং এই শ্রেণীর মধ্যে মুক্তিযুদ্ধের নির্দিষ্ট চেতনা ছিল সম্পূর্ণভাবে অজানা এবং অপ্রকাশিত। এবং এই অংশটির মধ্যে যদি আদর্শ বলে আসলে কিছু থেকে থাকে তা হলো শেখ মুজিবের ব্যক্তিত্ব ও তার আদর্শ। এ ধরনের লোকদের সংখ্যা ছিল বেশি, যাদের কাছে কেবল শেখ মুজিবী চেতনা এবং আদর্শের বিকল্প ছিলেন। মুক্তিযুদ্ধের সেই সুনির্দিষ্ট চেতনার অভাবের কারণে যুদ্ধ চলাকালে এবং যুদ্ধোত্তর সময়ে সেই চেতনার ধারাবাহিক বিকাশ ঘটানো সম্ভব হয়নি। অধিকাংশ মুক্তিযোদ্ধা জানত না তারা কোন লক্ষ্য অর্জনের জন্য এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সকল অবাঙালিকেই পুরো পাকিস্তান থেকে তাড়িয়ে দেশকে মুক্ত করতে হবে, পুনরায় বাপদাদার ভিটায় স্বাধীনভাবে ফিরতে হবে। কিন্তু তাদের অধিকাংশই এই কথাটি জানতো না বা বুঝতে পারে নাই যে কেবল অস্থায়ী শাসকদের বিতাড়িত করলেই দেশ এবং জাতি শোষণহীন বা স্বাধীন হয়ে যায় না। কারণ শূন্যস্থান সবসময় পূরণ করে ফেলে এক শ্রেণীর লোভী সম্প্রদায়, যারা অতি ক্ষুদ্র অংশে থাকলেও তাদের লোভ এবং আকাঙ্ক্ষা এবং সুচতুর কৌশল এই শূন্যস্থান পূরণে সবসময় খুব দ্রুত ভূমিকা পালন করে থাকে। এবং এরা যখন স্বাধীন দেশে প্রত্যাবর্তন করে সরাসরি প্রত্যক্ষ করেন যে শাসক আওয়ামী লীগ এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো বিতাড়িত পাকিস্তানিদের স্থান দখল করেছে এবং শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তখনই কেবল তারা সত্যটি বুঝতে পারল। যখন তারা বুঝতে পারল যে স্বার্থপর ভোগবাদে নিমজ্জিত আওয়ামী লীগ ধীরে ধীরে দেশ বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়েছে, তখনই তারা স্বাভাবিকভাবে আওয়ামী বিরোধী অবস্থানে সরে যায়। এমনিভাবেই মুক্তিযুদ্ধের পর সাধারণ মুক্তিযোদ্ধারা কেবল চরমভাবে আশাহতই হয়নি, বরং অনেকেই বাধ্য হয়েছে নিজ নিজ স্বপ্ন পূরণের সামাজিক অবস্থানে ফিরে যেতে, যেখানে তারা আত্মার গভীর পরিতাপ এবং নীরব বিলাপের মধ্যে নিজেদের নিমজ্জিত করেছেন। অতৃপ্ত আত্মা নিয়ে কেবলই যন্ত্রণায় বোঝা বয়ে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মানসিক অবস্থার সঙ্গে যুক্ত হয়েছে আরো বিস্তৃত এক জনগোষ্ঠী, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন, কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের সুফলের প্রত্যাশায় অপেক্ষমান ছিলেন। কিন্তু যতই সময় গড়িয়েছে ততই এই জনগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা অর্জন কিংবা তার পূর্ণ মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করতে ব্যর্থ হয়েছে। কারণ একটি যুদ্ধ শুধু ধ্বংস আর প্রাণহানি ঘটায় না, তা একই সঙ্গে কিছু স্বপ্ন এবং আকাঙ্ক্ষারও জন্ম দেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যারা পিতা হারিয়েছে, স্বামী হারিয়েছে, তাদের বোন কিংবা মা বা স্ত্রী হারিয়েছে, ঘর বাড়ি ও জীবনযাপনের অসংখ্য অবদান হারিয়েছে, তারা এক সময় বুঝতে শিখেছে যে স্বাধীনতা কেবল শাসক গোষ্ঠী বা আওয়ামী লীগের লোকজনদের জন্যই ভোগ বয়ে এনেছে, তাদের জন্য নয়। এই উপলব্ধির পরই তারা রাতারাতি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের হিন্দু সম্প্রদায়, যারা একসময় আওয়ামী লীগের ঘোর সমর্থক ছিল, স্বাধীনতার পর দেশে ফিরে যখন তারা দেখলো যে তাদের ভিটে মাটির নাম ভাঙিয়ে দখলদারি চলছে, সেখান থেকেই শুরু হয় তাদের মোহভঙ্গ। শিক্ষক সমাজ যখন দেখলো স্বাধীনতা তাদের মান মর্যাদা রক্ষা করতে পারছে না, বুদ্ধিজীবীরা যখন উপলব্ধি করলো যে তাদের কোনো সামাজিক বা রাষ্ট্রীয় মূল্য নেই, সেনাবাহিনী যখন বুঝলো যে স্বাধীনতা তাদের গৌরব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হচ্ছে না, বরং তাদের জীবিকা এবং একটি উন্নত জীবনযাত্রার মতো একটি বিষয়ও সরকার দিতে ব্যর্থ হচ্ছে, তখনই প্রত্যেকের নিজ নিজ মানসিকতা এবং অভিজ্ঞতা দিয়ে মুক্তিযুদ্ধের নতুন ব্যাখ্যা দিতে শুরু করলো। এই ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে তাদের উপর চাপানো যায় না, বরং
দায়ী সেই তথাকথিত সচেতন সমাজের অংশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নিজ নিজ দলগত ব্যক্তিগত এবং স্বার্থগত সুবিধা আদায় করতে যে মুক্তিযুদ্ধকে নানাভাবেই আর সামগ্রিক অবস্থান থেকে এটিকে বিতর্কিত অবস্থানে নিয়ে গিয়েছেন এবং যারা যুদ্ধের সময় বৃহত্তর জনগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারীদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং স্পষ্টভাবে উপস্থাপন করতে সেটি ব্যর্থ হয়েছিলেন, মূলত ব্যক্তিগত লোভ লাকাঙ্ক্ষা এবং ক্ষমতার দম্ভ ও দলগত যে কোন্দল সেটি তাদেরকে এই অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। দ্য প্যারাডক্স অফ দ্য লিডারশিপ, স্ট্র্যাটেজিক নেসেসিটি ভার্সেস ইন্টারনাল কন্ট্রাডিকশনস। While Tajuddin Ahmed's foresight was instrumental in transforming a grassroots resistance into a legitimate national struggles, his actions also revealed a complex internal contradictions. From a strategic standpoint, his decisions to establish a constitutional government was vital. Without a formal state structure, the international community might have dismissed the liberation war as a mere separatist insurgency, and his swift, bold decisions gave the movement its structural backbone, even though it earned him lifelong animosity from powerful factions within his own party. However, a parallel critics emerges regarding Tajuddin's personal choice during this crisis. While he championed the need for a legal government, his decisions to assume the title of the Prime Minister remains a point of intense historical debate. Critics argue that he could have achieved the same strategic goals by taking the post of Deputy Prime Minister or acting as a de facto Prime Minister, while keeping the top seat vacant for the senior most leader or Bangabandhu Sheikh Mujibur Rahman himself, and by bypassing the established party hierarchy where Sayyid Nazrul Islam and others held seniority, Tajuddin found himself in a self-contradictory position. He was building a legitimate government through a process that many of his colleagues viewed as illegitimate or an internal coup. This suggests that Tajuddin was caught between two fires: the urgent need to provide a face for the nations to the world, and his own drive to ensure that the leaderships remained in hands he demand capable of handling the pressure of Delhi and the complexities of war. The tragedy of Tajuddin leadership lies in his very contradictions. To save the revolutions from external isolations, he risked internal fragmentations by choosing the title of Prime Minister instead of a more conciliatory role. He successfully accelerated the war effort but simultaneously showed the seeds of a leadership crisis that would haunt Bangladesh politics for decades to follow. তাজউদ্দিন আহমেদ দিল্লিতে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার দলের 5 নেতার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, কারণ বঙ্গবন্ধুর সেই ইনার সার্কেলের প্রত্যেকেরই যোগ্য প্রার্থিতা, অর্থাৎ বঙ্গবন্ধু সেই ইনার সার্কেলের প্রত্যেকেই যোগ্য প্রার্থী ছিলেন, কিন্তু বাস্তব পরিস্থিতি এবং ভারত সরকারের সাথে তাজউদ্দিনের প্রাথমিক যোগাযোগের ফলে তিনি একটি শক্তিশালী অবস্থানে চলে গেলেন। দীর্ঘ বিতর্ক আলোচনার পর বৃহত্তর স্বার্থের নেতারা একটি সমঝোতায় পৌঁছালেন। সৈয়দ নজরুল ইসলাম তিনি উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ফলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে তিনি আর দ্বিমত করেননি। মনসুর আলী এবং কামরুজ্জামান স্বাধীনতার লড়াইয়ে ত্বরান্বিত করতে তারা নিজেদের প্রধানমন্ত্রীর পদের দাবি ত্যাগ করেন এবং মন্ত্রিসভায় যোগ দিতে রাজি হন। খন্দকার মোস্তাক আহমেদ সবচেয়ে প্রবীণ নেতা হিসেবে তিনি নিজেকে প্রধানমন্ত্রী পদের প্রকৃত দাবিদার মনে করতেন। শেষ পর্যন্ত তিনি একটি শর্তে রাজি হন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। দলের ঐক্য বজায় রাখতে বাকিরা এতে সম্মতি দেন। ঐতিহাসিক 17 এপ্রিল এবং মুজিবনগর সরকার। দীর্ঘ টানাপোড়েনের পর 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় আম্রকাননে
পরবর্তীতে নাম করা হয় মুজিবনগর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠিত হয়। এই সভায় কর্নেল ওসমানী সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উপস্থিত জনতা এবং সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত এই মুজিবনগরই ছিল বাংলাদেশের রাজধানী, যদিও সেখানে সরকার পরিচালিত হয়নি। সেখান থেকে রাজনৈতিক ঐক্য এবং বিশ্ব জনমত নবগঠিত এই সরকারকে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল ন্যাপ মুজাফফর এবং ন্যাপ ভাসানী পূর্ণ সমর্থন জানায়। তারা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় যাতে জেনারেল ইয়াহিয়া খানের বর্বরতার বিরুদ্ধে তারা সোচ্চার হয় এবং নিরীহ বাঙালিদের উপর চালানো যে গণহত্যা তার বিচারে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। ব্যাখ্যা করার চেষ্টা করছি। 1. তাজউদ্দিন আহমদ বনাম খন্দকার মোশতাক। দূরদর্শিতা ও ঝুঁকি। তাজউদ্দিন আহমদ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি যে মোশতাকের ঝুঁকি বোঝেননি তা নয়। প্রবাসী সরকারের মন্ত্রিসভা গঠনে মোশতাককে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়াটা ছিল অনেকটা শত্রুকে কাছে রাখার কৌশলের মতো। কেন ঝুঁকি নিয়েছিলেন? আওয়ামী লীগের ভেতরে একটি শক্তিশালী দক্ষিণপন্থী উপদল ছিল যাদের নেতৃত্ব দিচ্ছিলেন মোশতাক। যুদ্ধের সময় দলে বিভাজন এড়াতে এবং ঐক্যের স্বার্থে তাকে বাদ দেওয়া সম্ভব ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয় কেন? মোশতাক বিদেশি ভাষা এবং কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকে পটু ছিলেন। তবে তাজউদ্দিন আহমদ তার ওপর পূর্ণ আস্থা রাখেননি। মোশতাক যখন পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানের সাথে কনফেডারেশনের গোপন আলোচনা শুরু করেন, তাজউদ্দিন তা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, যার ফলে জাতিসংঘে প্রতিনিধি দল পাঠানোর সময় মোশতাককে বাদ দিয়ে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়, যা ছিল তাজউদ্দিনের একটি মাস্টার স্ট্রোক। 2. 17 এপ্রিলের ঘোষণা একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। আপনি ঠিকই বলেছেন, 17 এপ্রিলের ঘোষণাপত্রটি ছিল মূলত পশ্চিমা বিশ্বের এবং সাধারণ মানুষের সমর্থন আদায়ের একটি মডেল ফ্রেমওয়ার্ক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটি শব্দ ছিল অত্যন্ত শক্তিশালী লিবারেল সরঞ্জাম। তখনকার বিশ্ব পরিস্থিতিতে, যেখানে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দিচ্ছিল, তাজউদ্দিন প্রমাণ করতে চেয়েছিলেন যে এই লড়াই কোনো গোষ্ঠীগত কোন্দল নয়, বরং এটি নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। এটি ছিল এমন এক রাষ্ট্রের প্রতিশ্রুতি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে। এটি জনমুখী ছিল কারণ যুদ্ধের সময় সাধারণ কৃষক শ্রমিককে উদ্বুদ্ধ করতে এর চেয়ে বড় কোনো ভবিষ্যৎ দেখানো সম্ভব ছিল না। 3. 1972 এর সংবিধান কৌশলগত না আদর্শিক রূপান্তর। সংবিধানে যখন সমাজতন্ত্র যুক্ত হল, তখন আপনি যে প্যারাডাইম শিফট এর কথা বললেন, সেটি ছিল সমসাময়িক বিশ্ব রাজনীতির অনিবার্য ফল। স্নায়ুযুদ্ধের প্রভাব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের প্রভাব এবং সোভিয়েত ইউনিয়নের সমর্থনের প্রতিদান হিসেবে সমাজতান্ত্রিক ধাঁচের শাসন কাঠামো অপরিহার্য হয়ে পড়েছিল। ব্যক্তি বনাম রাষ্ট্র সামাজিক সুবিচার। যখন সমাজতন্ত্র এ রূপ নিল, তখন সুবিচারের দায়িত্ব আর ব্যক্তিগত মর্যাদার ওপর থাকল না, চলে গেল রাষ্ট্রের আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে। অর্থাৎ রাষ্ট্রই ঠিক করে দেবে কার কতটুকু অধিকার। এর ফলে সাম্য আসুক বা না আসুক, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ক্ষমতার প্রাতিষ্ঠানিকীকরণ ও অঙ্গীকারের বিচ্যুতি। যেকোনো বিপ্লব বা যুদ্ধের পর একটি সাধারণ প্রবণতা দেখা যায়, দ্য রেভলিউশন ইটস ইটস ওন চিলড্রেন। যুদ্ধের সময় জনগণ ছিল রাষ্ট্রের অংশীদার, কিন্তু বিজয়ের পর রাষ্ট্র হয়ে উঠল শাসক আর জনগণ হয়ে গেল শাসিত। তাজউদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তার মূলে ছিল এই ক্ষমতার বলয় গঠনের লড়াই। মোশতাক এবং তার সহযোগীরা এই সুযোগটি নিয়েছিলেন। ফলে 17 এপ্রিলের সেই আদর্শিক অঙ্গীকারগুলো একসময় কেবল দাপ্তরিক শব্দ হিসেবে রয়ে যায়, আর রাজনীতির কেন্দ্রে চলে আসে গোষ্ঠী স্বার্থ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ। সংক্ষেপে আমার ব্যাখ্যা, 17 এপ্রিলের অঙ্গীকারগুলো ছিল একটি স্বপ্ন যা যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন ছিল, আর 1972 এর সংবিধান এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো ছিল বাস্তবতা যা রাষ্ট্র পরিচালনার জন্য তৎকালীন নেতৃত্ব বেছে নিয়েছিলেন। এই স্বপ্ন এবং বাস্তবতার মধ্যবর্তী দূরত্বটাই বাংলাদেশের ইতিহাসের সেই ট্র্যাজিক অধ্যায়
যেখানে তাজউদ্দিনের মতো আদর্শবাদীরা একসময় প্রান্তিক হয়ে পড়েন এবং মোশতাকের মতো সুবিধাবাদীরা ক্ষমতার অন্ধকার অলিগলি খুঁজে পান। তাজউদ্দিন আহমেদ শুধু মোস্তাককে ক্ষমতার থাকতে সাহায্য করেছিল এটা মূল কারণ না। তাজউদ্দিন আহমেদ একই সাথে লোভের শিকার বশবর্তী হয়েছিল, এই কারণে তিনি প্রধানমন্ত্রী পদটা নিয়েছিলেন। সে প্রধানমন্ত্রী পদটা গ্রহণ করে শেখ মুজিবকে সুপারসিড করেছে এবং এখান থেকে শুরু হয়েছে দলের অভ্যন্তরে পদ পদবি ক্ষমতা নিয়ে কোন্দল। যে কোন্দল নিয়ে তারা কলকাতায় বসে অবস্থান করেছিল, সেই কোন্দল আর এদেশের রাজনীতি থেকে এখনো বের হয়নি। কে কার আগে কামড়াকামড়ি করে ক্ষমতায় যাবে, কে কতটা ধান্দা করবে, সেই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শেখ মুজিবও কারো থেকে পিছায় থাকেনি, তার দলের নেতাকর্মীরা কখনো কোনো ছাড় দেয়নি। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ তারা ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, এবং অসহযোগ আন্দোলনের সময় তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব গড়ে তোলেন এই চারজন। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে গিয়ে তারা স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম সংগঠনের উদ্যোগ নেয় এবং পরে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের সহায়তায় বাংলাদেশ লিবারেশন ফোর্স অর্থাৎ বিএলএফ গঠন করে। এই বিএলএফ মুক্তি বাহিনীর মধ্যে কোনো সংগঠন ছিল না। মুক্তিযুদ্ধ অস্থায়ী সরকারের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল, যে মুক্তিযুদ্ধ 11টি সেক্টরের অধীনে, তার থেকে সম্পূর্ণ পৃথক একটি সশস্ত্র সংগঠন হিসেবে এই চার ব্যক্তির নেতৃত্বে তখন এটি তৈরি করেন এবং এটি তৈরি করার পূর্বে তারা পরবর্তীতে মেতে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে বলেন যে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের একটা ক্ষতি চেয়েছেন এবং তার কারণে শেখ মুজিব এখানে অ্যারেস্ট হয়েছে এবং তাজউদ্দিন আহমেদ শেখ মুজিব জীবিত অবস্থায় ফিরে আসুক সেটা চায় না, এবং তাজউদ্দিন আহমেদ যদি অস্থায়ী সরকারের প্রধান থাকে তাহলে ইন্ডিয়ার স্বার্থ খণ্ডিত হবে এবং চরমপন্থীদের হাতে বাংলাদেশ চলে যাবে। সুতরাং তার বিরোধিতা করে তারা বলেন যে তাদের জন্য একটি সশস্ত্র সংগঠন তৈরির জন্য একটি ব্যবস্থা করা হোক, অস্ত্র দেওয়া হোক এবং ট্রেনিং দেওয়া হোক। ইন্দিরা গান্ধী এই অংশটি লুফে নেন এবং ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে প্রথমবারের মতো বিএলএফ তৈরি করার সিদ্ধান্ত নেন এবং এই বিএলএফ গঠন করে যা পরে মুক্তি বাহিনী নামে পরিচিতি হয় অনেক পরে, এবং এই বাহিনীর কার্যক্রম মুক্তিযুদ্ধের ভিতরে আলাদা একটি ধারা তৈরি করে এবং কিছু ক্ষেত্রে বিভাজনের সৃষ্টি করে। দ্য থার্ড ফোর্স অফ রেজিস্ট্যান্স, ইভেন দো দে আর ভেরি মাচ unorganized in the beginning of the war, eventually became the foremost front of the resistance. পৃথিবীর ইতিহাসে সাধারণত দেখা যায় যে স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দানকারী শক্তি স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারাই নতুন রাষ্ট্রের সামরিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার পর এক ভিন্ন তৎপরতা দেখা গেল। প্রথমত, স্বাধীনতার পরপরই তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সাধারণ মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য একটি ভাতা প্রদান করলেন। অধিকাংশ মুক্তিযোদ্ধা সেই নির্দেশ মেনে অস্ত্র জমা দেন এবং আওয়ামী লীগের একটি বিশেষ অংশ এই নির্দেশ মানেননি বা তাদের জন্য এই নির্দেশটি প্রযোজ্য ছিল না, বিশেষত মুজিব বাহিনী বা বিএলএফ এর ওই অংশটি যেটি শেখ মনির নেতৃত্বে ছিল। এর সদস্যদের অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে তারা রাখে এবং 1972 সালের 18 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ঘোষণা করলেন যে দেশ গণতন্ত্রের নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালিত হবে। এই আবু সাঈদ চৌধুরীকে শেখ মুজিবুর রহমানই রাষ্ট্রপতি বানিয়েছেন এবং এখানে পার্টির থেকে কাউকে না নিয়ে তিনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে বেছে নিয়েছিলেন। মূলত তিনি ভয় ছিলেন যে রাষ্ট্রপতি যদি এই পরস্পর বিরোধী অবস্থানে থাকা নেতাদের কারোকে না হয় তাহলে তার ক্ষমতাই হয়তো টিকবে না। তাহলে এই রাষ্ট্রপতি 72 সালের 18 জুলাই তৎকালীন একটি ভাষণে বললেন যে গণতন্ত্রই হবে দেশের মূল চালিকা শক্তি। কিন্তু একই সময়ে আওয়ামী লীগের ভিতরে আদর্শগত বিভ্রান্তি এবং ক্ষমতা কেন্দ্রিক বক্তব্য প্রকাশ পেতে থাকে। ওই সময় ঠাকুরগাঁয়ের আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরী বললেন মুজিবনগরের 4 নীতি হবে রাষ্ট্র পরিচালনার আদর্শ ভিত্তি। কয়েকদিন পর সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মুজিববাদের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে 12ই আগস্ট প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভাওয়ালের এক জনসভায় বলেন
সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা এলে গণতন্ত্র ত্যাগ করতে হবে। একই সময়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে মত দেন। ফলে রাষ্ট্র পরিচালনার প্রশ্নে এক ধরনের আদর্শিক বিভ্রান্তি তৈরি হলো। রাষ্ট্রপতি গণতন্ত্রের কথা বলছেন, কেউ সমাজতন্ত্রের জন্য গণতন্ত্র ত্যাগের কথা বলছেন, আবার কেউ মুজিববাদ প্রতিষ্ঠার কথা বলছেন। এর ফলে শুধু আওয়ামী লীগের অভ্যন্তরেই নয়, পুরো জাতির মধ্যেই বিভক্তি এবং মতভেদ তৈরি হয়ে গেল। এবং যে গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকারের জন্য মুক্তিযুদ্ধটা হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই মুক্তিযুদ্ধ এখন হয়ে গেল বহু কেন্দ্রিক, বহুমাত্রিক এবং বহু ব্যক্তির স্বার্থ রক্ষার একটা হাতিয়ার। স্বাধীনতার মাত্র 1 বছরের মাথায় রাজনৈতিক সহিংসতা নতুন মাত্রা পায়। 1973 সালের 1 জানুয়ারি ভিয়েতনাম মার্কিন হামলার প্রতিবাদে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিল বের হয়। মিছিলটি তৎকালীন মার্কিন তথ্য কেন্দ্রের দিকে অগ্রসর হলে পুলিশ গুলি চালায় বিনা উস্কানিতে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মতিউল ইসলাম এবং মির্জা